বললেন যে খাদ্য দপ্তরে দুর্নীতি রয়েছে কিনা আপনি জানেন না। আমার এখান থেকে একটা প্রশ্ন রয়েছে, যেখানে দিকে দিকে এত দুর্নীতি, গোটা রাজ্যে দুর্নীতিতে ভরে গিয়েছে, উত্তরবঙ্গ সেখান থেকে তো ব্যতিক্রম নয়, উত্তরবঙ্গ দুর্নীতি রয়েছে। তাহলে আপনি কি মনে করেন আপনি বিধায়ক হিসেবে দুর্নীতির আতুর ঘর ভাঙতে পারছেন? কি বলুন। আমি প্রথম কথা আমি যেটা বলেছি যে এর সাথে দুর্নীতির কোনো সরাসরি যোগ আছে কিনা, কারণ যেখানে আতপ চালেরই কল রয়েছে 11টা আর মানুষ খায় সেদ্ধ চাল, আমি এটা বলেছি। দ্বিতীয় হচ্ছে যে এই দুর্নীতির আতর ঘরে বা মৌমাছির চাকে ঢিল মারবার জন্য ইতিমধ্যে আমি ইডিকে চিঠি দিয়েছি এবং আমি বিরোধী দলনেতার কাছে এই অনুমতিও চেয়েছিলাম, প্রয়োজনে অবস্থানে বসবো। আপনারা জানেন যে এই ক্ষেত্রে শাসকের চোখে যদি চোখ না রেখে কথা বলা হয়, শাসক ঘুমায়। মুখ্যমন্ত্রী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তিনি খেলা বন্ধ করে সেখানে কর্মসূচি করবে, সেই দিনই ধর্ণা করব, এই ঘোষণা করার পরে আপনারা দেখেছেন যেন সন্ত্রাসবাদী ধর্ণায় বসবে বলে মানে হাজারো পুলিশ, ওয়াটার ক্যানন, কমব্যাট ফোর্স, মহিলা ফোর্স এইভাবে যে হেনস্থা করা হয়েছে। একটা জিনিস মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা বলে দিতে চাই যে উত্তরবঙ্গ আপনার ফটো সেশনের জায়গা হবে না। আর উত্তরবঙ্গে এবার আমরা 8টি পার্লামেন্ট সিট এবং 54টি বিধানসভা সিট, এই সিটটি আমরা আলাদা করে প্রমোট করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে আপনার যে এলাকাটা শিলিগুড়ি, যে এলাকাটা রাজু বিস্তার জায়গা, সেই রাজু বিস্তার এলাকা, আবার অন্যদিকে বলা হচ্ছে সেখানকার নেতা বিষ্ণুপ্রসাদ শর্মা বলছেন যে যদি রাজু বিস্তার দাঁড়ায় তাহলে তিনি নাকি আলাদাভাবে দাঁড়াবেন। তাহলে আপনাদের যে অন্দরের কোন্দলটা, সেই কোন্দলের জন্য কি তৃণমূল কংগ্রেস বাড়তি অক্সিজেন পাচ্ছে না? প্রথম কথা, আমি কোনো ব্যক্তি নাম নিয়ে এখানে আলোচনা করব না। পার্টি তার নিজস্ব পদ্ধতিতে প্রার্থী ঘোষণা করবেন, যিনি প্রার্থী হবেন তিনি পার্টির প্রার্থী হবেন, সবার প্রার্থী হবেন। এই যে কোন্দলটা রয়েছে এটা মানছেন তো? দেখুন, এটাকে আপনি কোন্দল বলবেন, অভ্যন্তরীণ বিবাদ বলবেন, সেটা আপনাদের বিষয়, কিন্তু আমি একজন দলের কর্মী হিসাবে এইটুকুকে আমরা মনে করি এই ধরনের অভ্যন্তরীণ আলোচনা নিয়ে প্রকাশ্যে মত আমরা রাখি না। শঙ্করবাবু, এই যে কোন্দল বা অভ্যন্তরীণ বিষয়, এটা কি আসন্ন লোকসভা নির্বাচনে প্রভাব পড়বে কি পড়বে না? আমার ধারণা গতবার রাজু বিস্তার 4 লক্ষ ভোটে জিতেছিল, এবার প্রার্থী হলে তার থেকে বেশি ভোট। কিন্তু বিধানসভা ভোটে তো আপনাদের টার্গেট ছিল 200, সেটা তো হয়নি। দেখুন, বিধানসভা ভোটের প্রেক্ষিতে আমি আবার বলছি যে ভারতীয় জনতা পার্টি 3 জন বিধায়ক ছিল। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এটা প্রথম যে 3 জন বিধায়ক নিয়ে একটি রাজনৈতিক দল যারা নিজেদের পরিচিতি তৈরি করেছিল, তারা 77-এ পৌঁছেছে। সেই 77-এ যে পৌঁছানো, অর্থাৎ প্রথমে পরিচিতি, তারপরে বিরোধী দলের হিসাবে আত্মপ্রকাশ, কংগ্রেস এবং বামেরা শূন্যে পরিণত হওয়া, বিরোধী থেকে শাসকে এই যে সময়, এই সময়টা এখন একদম চোখের সামনে। কথা বলুন, 35টা টার্গেট দেওয়া হয়েছে আপনাদেরকে, আপনারা কি 10-এ পৌঁছতে পারবেন? আপনাদের আমি শুধু এটুকু আশ্বস্ত করতে পারি, এর আগের বার যারা আমাদেরকে 2টো বা 1টা আসন দিয়ে রেখেছিল, তারা দেখেছেন যে আমরা 18টাই পেয়েছি, অর্থাৎ 20-র প্রায় কাছাকাছি। এবার তো 35টা টার্গেট দেওয়া হয়েছে। এরকম না হয়ে যায় যে 10-এর বদলে সেটা 42 না হয়ে যায়, সেটা নিয়ে অন্তত কেউ। শঙ্করবাবু, আপনি আত্মবিশ্বাসী, এমন আপনি আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আত্মবিশ্বাসী। এখান থেকে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যদি 42টা না হয়, যদি আপনারা আরো কমে আপনার লড়াইটা যদি আপনারা হেরে যান, তাহলে সেক্ষেত্রে এই যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে জেতার জন্য কর্মীদের মনোবলটা ভেঙে যাবে না তো কোথাও গিয়ে? কি মনে করছেন? প্রথম কথা, একটা পারসেপশনের উপরে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক বক্তব্য আমরা রাখি না। পারসেপশনের উপরে দাঁড়িয়ে নয়, ফলাফলের উপরে দাঁড়িয়ে এই আলোচনা হবে। এই মুহূর্তে আমাদের টার্গেট হচ্ছে ফলাফলের বিষয়টাই বলি। পুরো ভোটে আপনি ফার্স্ট বয় থেকে একেবারে 4th বয় হয়ে গেলেন, তাহলে আত্মগ্লানি কি হচ্ছিল না? এটা তো ফলাফল, এটা কি অস্বীকার করতে পারবে? কখনোই কোনো আত্মগ্লানি বলে কিছু হয় না। আমরা 2টো কথা আমি বলেছিলাম। এক, এই যে নির্বাচন হয়েছে সারা রাজ্যে পৌরসভা এবং পঞ্চায়েত, যেভাবে 100 দিনের কাজে
এই সরকার প্রথম হয়েছে সেইভাবেই এরা পৌরসভা এবং পঞ্চায়েতে প্রথম হয়েছে, কোনো অসুবিধা নেই। সব নির্বাচন কিন্তু মানে এক শীতে মাগ যায় না, এরপরে বিধানসভা আসছে, লোকসভা আসছে, ফলে কত দানে কত চাল এটা শিলিগুড়ির মানুষ তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। একটা ব্যক্তিগত জায়গা আছে, যেটা অনুভূতি আছে, যেটা আমি মনে করি যে সমাজ ব্যবস্থার মধ্যে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার, যে একেবারে গ্রামীণ স্তরে, কর্পোরেশন স্তরে নির্বাচনে যেভাবে অর্থ ব্যবহার করা হয়, যে কাউন্সিলররা বা আমি বলছি যে জনপ্রতিনিধিদের মধ্যে দেখা যাচ্ছে যে বৈভবের প্রকাশ, যাদের কাছে কিছু ছিল না তাদের কাছে কোটি কোটি টাকা এসছে এবং তারা নির্বাচনে জয়ী হচ্ছে। আমি যে রাজনীতি করি জীবনের প্রথম দিন থেকে যেভাবে ছিলাম, আজকে বিধায়ক হয়েছে একইভাবে চলি। একটা স্কুটি নিয়ে তখনও ঘুরতাম, এখনো ঘুরি। আমার না আছে বড় গাড়ি, না আছে বড় সিকিউরিটি, না আছে কিছু। তাহলে রাজনীতিতে কেমন মানুষ আসা উচিত এটা মনে হয় সবার একবারে ভাবা উচিত। ঘোষ প্রথম দিন থেকে যেমন ছিল আজও তেমন আছে, ভবিষ্যতেও ঠিক এমনটাই থাকবে, তাই তো শঙ্কর বাবু? ভবিষ্যতের কথা তো বলতে পারবো না, তবে আজকের দিনে দাঁড়িয়ে এইটুকু আমি বলতে পারি যে আমার মানসিকতা গড়ে উঠেছে এইভাবে, অর্থাৎ সাধারণ মানুষের হয়ে কাজ করবার ক্ষেত্রে যেভাবে আমি বড় হয়ে উঠেছি সেটার পরিবর্তন আমি করতে চাই না। আচ্ছা, আপনার কথার সূত্র ধরে আপনি বলছেন যে আপনি যে একটা মতাদর্শে তৈরি হয়েছেন বা মতাদর্শে বড় হয়েছেন, আপনি নিজেই বলতেন যে ক্লাস পলিটিক্স এবং আইডেন্টিটি পলিটিক্স দুটোকে মেশানো উচিত নয়, কিন্তু আপনি এখন যে পরিসরে রয়েছে সেখানে কি ক্লাস পলিটিক্সের সঙ্গে আপনি যুক্ত হচ্ছেন না? আপনি কি অস্বীকার করতে পারবেন? প্রথমত সংঘাত তো এখানেই শুরু হয়েছিল। আমি সাধারণভাবে জিজ্ঞেস করেছিলাম যে ফেস টুপি পরে কেউ যদি ধর্মনিরপেক্ষ হতে পারে, তাহলে গেরুয়া বসন পরেও কেন ধর্মনিরপেক্ষ হওয়া যাবে না? কেন ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে হলে কাউকে রাস্তার ধারে দাঁড়িয়ে, ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে কমিউনিস্টদেরকে এটা প্রমাণ করতে হবে তারা ধর্মনিরপেক্ষ? আসল কথা, মৌলবাদের বিরোধিতা করতে গিয়ে যখন আমরা দেখলাম যে সংখ্যালঘু মৌলবাদকে পোষণ করা হচ্ছে, তাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যে দল আমি করেছি ছোট থেকে সেই দলের এই দৃষ্টিভঙ্গির সাথে সহমত ছিলাম না বলেই আমাকে বাধ্য হতে হয়েছে সেই দলের এই নীতিকে পরিত্যাগ করার। এবং এই প্রসঙ্গে আপনি বলছেন যে ক্লাস পলিটিক্সের ছেড়ে আমি আইডেন্টিটি পলিটিক্সের কথায় ঢুকছি কিনা বা সেই রাজনীতি করছি কিনা। আপনি একটু অটল বিহারী বাজপেয়ী মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথা শুনে দেখবেন, তিনি সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকবে। কিন্তু এই যে রাজনীতি আমি একসময় করে এসেছি বা তৃণমূল যে রাজনীতি করছে, তাতে এই পশ্চিমবঙ্গ পরবর্তীকালে পশ্চিম বাংলাদেশে পরিণত হয়ে যেতে পারে, যেখানে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা বাংলাদেশের নাগরিকদেরকে পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার জন্য অনুরোধ করে। ফলে তার বিরোধিতা করাটা দরকার এবং আমি সেই বিরোধিতা করি।